আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের জীবদেহের গঠন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই চ্যাপ্টারে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, তাদের গঠন, তাদের কাজ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং করছি। তার মধ্যে আমরা যেগুলো পড়ে নিয়েছি, দেখো আমি বোর্ডে একদিকে লিখে রেখেছি। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই তিনটে আমাদের পড়া হয়ে গেছে। তো আমি এদের আবিষ্কর্তা বা কারা এদের গঠন বর্ণনা করেছিলেন তাদের নামগুলো পাশে লিখে দিয়েছি। তোমরা যখন গঠনগুলো লিখবে তখন এই যিনি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন তার নামটা লিখবে। নিউক্লিয়াস যেমন রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী বেন্ডা 1898 খ্রিস্টাব্দে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিজ্ঞানী পোর্টার 1975 সালে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। এই তিনটে আমাদের কভার হয়ে গেছে। আজকে আমরা গলগি বডি আর লাইসোজোম এই দুটো সম্পর্কে একটু জানব। এদের মধ্যে গলগি বডি আবিষ্কর্তা হচ্ছে ক্যামিলো গলগি। ইনি 1898 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেছিলেন বা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। আর লাইসোজোম, এটার আবিষ্কর্তা হচ্ছে ডি ডুভে। এটা 1955 সালে প্রথম এটা উনি পর্যবেক্ষণ করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। তাহলে এইগুলো তোমরা মনে রাখবে কে কখন আবিষ্কার। পরে আমি আবার যে আমাদের কি বলে সেল অর্গানিলগুলো আছে সেগুলো পড়াবো এবং তাদের আবিষ্কর্তার নাম বলে দেব। আচ্ছা, তোমাদের বইতে এরপরে লাইসোজোমের পরে রাইবোজোম আর সেন্ট্রোজোম রয়েছে, সেগুলো নিয়ে এবং উদ্ভিদ কোষের প্লাস কিছু আছে, সেগুলো আমি পরে বলে দেব। তো প্রথম আমি গলগি বডি বা গলগি কমপ্লেক্স, এই যে স্ট্রাকচারটা, এর গঠন সম্পর্কে একটু আমরা জানবো। গলগি বডি দেখো একটি আদর্শ কোষে সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের সন্নিকটে অবস্থান করে। গলগি বডির অবস্থানটা কোথায়? না, নিউক্লিয়াসের সন্নিকটে। তাহলে গলগি বডির যদি অবস্থান বলি তাহলে কোথায় বলবো? না, নিউক্লিয়াসের সন্নিকটে। বা নিউক্লিয়াসের কাছে। এই গলগি বডিগুলো অ্যাকচুয়ালি কীরকম দেখতে বলো তো? এটাও ওই চ্যাপ্টা থলির মতো একটা বিশেষ অঙ্গাণু। তো গলগি বডির স্ট্রাকচারটাও চ্যাপ্টা থলির মতো। এই ছবি তোমাদের প্র্যাকটিস করতে হবে না, তোমাদেরকে যে যে ছবিগুলো প্র্যাকটিস করতে হবে সেইগুলো আমি বলে দেবো। মাইটোকন্ড্রিয়ার ছবি প্র্যাকটিস করবে, নিউক্লিয়াসের ছবি প্র্যাকটিস করবে ভালো করে, যেগুলো পড়ানো হয়েছে তার মধ্যে থেকে বলছি। এদিকটা এরকম সরু হবে না, যদিও এর স্ট্রাকচারগুলো এরকম থলির ন্যায় স্ট্রাকচার, ঠিক আছে? এই ধরনের একটা স্ট্রাকচার তোমরা বইতে দেখতে পাবে, 3D স্ট্রাকচার দেওয়া রয়েছে। এছাড়াও এরকম কোনো নির্দিষ্ট আকৃতি বা এরকম নেই, এই ধরনের একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। তো প্রতিটি গলগি বডি তিনটে বিশেষ অংশের সমন্বয়ে গঠিত। ঠিক আগে যেমন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছিলাম, ঠিক এইটাও যে যে অংশ নিয়ে গঠিত সেটা হচ্ছে, এক হচ্ছে সিস্টার্নি, নাম্বার 2 হচ্ছে মাইক্রোভেসিকল, এবং নাম্বার 3 হচ্ছে ভ্যাকিউল। দেখো, সিস্টার্নি হচ্ছে এগুলো একক পর্দা বেষ্টিত তরল পদার্থপূর্ণ চ্যাপ্টা থলির মতো অংশ। এই যে চ্যাপ্টা থলির মতো অংশ, এইগুলোকে বলা হচ্ছে কি? সিস্টার্নি।
চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো, এগুলোর নাম হচ্ছে কি? এই অংশটার নাম হচ্ছে সিস্টার্নি। এই এক একটা অংশকে বলা হচ্ছে সিস্টার্নি। আগেও আমরা পড়েছি চ্যাপ্টা থলির মতো যে অংশ তাদেরকে আমরা সিস্টার্নি বলি। এগুলো মোটামুটি 3 থেকে 20টি সংখ্যা হয়, এবং দেখো এগুলো সমান্তরালভাবে রয়েছে, এটার সাথে এটা কখনোই ক্রস করে যায়নি, এরা সমান্তরালভাবে সাজানো থাকে। তাহলে সিস্টার্নি হচ্ছে গলগি বডির চ্যাপ্টা থলির ন্যায় অংশ, এবং এগুলি একক পর্দা বেষ্টিত। এগুলি সংখ্যায় মোটামুটি 3টে থেকে 20টি হয়, এবং এরা কি করে? সমান্তরালভাবে অবস্থান করে। নেক্সট হচ্ছে মাইক্রোভেসিকল। মাইক্রোভেসিকল কোনগুলো? না, এই যে এখানে গোল গোল অংশগুলো আঁকা হয়েছে, এগুলোকে বলা হচ্ছে মাইক্রোভেসিকল। দেখো সিস্টার্নির পরিধির দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার, এটার পরিধির দিকে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার যে থলির মতো অংশগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে মাইক্রোভেসিকল। ছোট ছোট বলে মাইক্রো বলা হচ্ছে। তাহলে গলগি বডির চ্যাপ্টা থলির মতো অংশ সিস্টার্নি, পরিধির দিকে অবস্থিত গোল গোল যে থলির ন্যায় অংশগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে কি? মাইক্রোভেসিকল। নেক্সট হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউল মানে আমরা জানি গহ্বর। কোনগুলো ভ্যাকিউল? এই যে পাশে পাশে রয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ, এই যে এই অংশগুলোকে বলা হচ্ছে কি? না, এটার নাম হচ্ছে ভ্যাকিউল। তাহলে সিস্টার্নির প্রান্ত দেশে, কার প্রান্ত দেশে রয়েছে? দেখো সিস্টার্নির প্রান্ত দেশে যে বড় গোলাকার গহ্বরগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে গলগিয়ান ভ্যাকিউল বা ভ্যাকিউল বলা হচ্ছে। গলগি বডির ভ্যাকিউল বলে নাম হচ্ছে গলগিয়ান ভ্যাকিউল। তাহলে আমরা এই গঠনটা মোটামুটি জানলাম। এরপরে আমরা গলগি বডির কাজ জানার আগে আরেকটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে দেখো এই গলগি বডি কোথায় থাকে? নিউক্লিয়াসের কাছে থাকে, মানে কোষের সাইটোপ্লাজমে থাকে। কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছাকাছি অংশে ধরো এখানে গলগি বডি রয়েছে। তো গলগি বডির সাইটোপ্লাজমের যে অংশে থাকে তার আশেপাশে কিন্তু কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কোষীয় অঙ্গাণুগুলো গলগি বডি ধরো এখানে রয়েছে, এখানে 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 এদিকে দূরে দূরে থাকবে, মানে এর কিছুটা অঞ্চল কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না, এটা থাকে না কোষে। তো এই জন্য গলগি বডি এবং তার আশেপাশে যে অঞ্চলগুলোতে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না সেই অঞ্চলকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। কি বলা হয়? জোন অফ এক্সক্লুশন। এইটা মনে রাখবে, নাম হচ্ছে জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন হচ্ছে কি না, গলগি বডি যে অঞ্চলে অবস্থান করে সেই অঞ্চলের কাছাকাছি অঞ্চলে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, ওই অংশটাকে বলা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। তাহলে গলগি বডির কাজ কি? গলগি বডি কিন্তু আমাদের কোষে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এটা কি করে? দেখো আমাদের গলগি বডি অনেক কিছু ক্ষরণ করে, যেমন উৎসেচক, হরমোন, তারপরে মিউকাস, ঠিক আছে। এছাড়াও নিউরো সিক্রেটারি পদার্থ, নিউরো সিক্রেটরি পদার্থ কি করে না ক্ষরণ করে। তাহলে এর কাজ হচ্ছে কি? উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরো সিক্রেটারি পদার্থ এগুলো সব ক্ষরণ করে। তাহলে এই সমস্ত পদার্থ ক্ষরণ করে এবং এই সমস্ত পদার্থের পরিবহনে, ক্ষরণ করে নির্দিষ্ট জায়গায় পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। তাহলে এর কাজ যদি বলে তাহলে কি বলবে না, এক বলবে গলগি বডি উৎসেচক হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি পদার্থ ইত্যাদি ক্ষরণ করে। 2 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন উৎসেচক এবং এই সমস্ত ক্ষরিত পদার্থগুলোকে নির্দিষ্ট জায়গায় পরিবহনে সহায়তা করে গলগি বডি। ঠিক আছে, এছাড়াও গলগি বডি, তাহলে 1 নম্বর এটাই ভেঙে বলে দেবে, একটা হচ্ছে ক্ষরণ, 2 নম্বর হচ্ছে এই সমস্ত পদার্থের পরিবহন, আর 3 নম্বর কাজ হিসেবে বলবে গলগি বডি কিন্তু খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার, খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসেবেও কাজ করে, খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা গলগি বডির যেটা পেলাম, গলগি বডির 3টে অংশ, সিস্টার্নি, মাইক্রোভেসিকল আর একটা হচ্ছে ভ্যাকিউল। এদের মধ্যে সিস্টার্নির কাজ কি? উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটারি পদার্থ ক্ষরণ করা এবং এই সমস্ত পদার্থ পরিবহনে সহায়তা করা। এছাড়াও আরেকটি কাজ হচ্ছে খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে গলগি বডি থেকে আমরা যেটা পড়ছি, এর অবস্থান পড়ছি, এর কি কাজ পড়লাম এবং গঠন পড়লাম। ছবি আঁকার দরকার নেই, এর গঠন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা যে কি বলে কোষীয় অঙ্গাণুটা সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে লাইসোজোম। নেক্সট হচ্ছে লাইসোজোম। তাহলে লাইসোজোমের আবিষ্কর্তা কি? বিজ্ঞানী ডি ডুভে। লাইসোজোম এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। এর একটি বিশেষ নাম আছে, তাই সেই নামটা হচ্ছে আত্মঘাতী থলি। প্রশ্ন আসে, আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগও একে বলা হয়। তাহলে দেখো লাইসোজোম, তার আগে হ্যাঁ আমরা যে গলগি বডি পড়লাম সেটা কিন্তু একক পর্দা বেষ্টিত। ঠিক আছে, দেখো মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র দ্বি একক পর্দা, এটাও দ্বি একক পর্দা, কিন্তু এটা একক পর্দা, এটাও একক পর্দা এবং লাইসোজোমও একক পর্দা বেষ্টিত। তাহলে এখান থেকে এই কটা কোষীয় অঙ্গাণু হচ্ছে একক পর্দাযুক্ত। প্রশ্ন আসতে পারে, মনে রাখবে। এরপরও তোমাদের যে রাইবোজোম আছে, সেন্ট্রোজোম আছে, এগুলো সবই একক পর্দা। এই দুটো হচ্ছে দ্বি একক পর্দা, মানে দুটি পর্দা দ্বারা, দ্বি একক পর্দা দ্বারা গঠিত। তাহলে লাইসোজোম হচ্ছে একক পর্দা বিশিষ্ট একটি থলি মতো অঙ্গাণু। এটা বিজ্ঞানী ডি ডুভে আবিষ্কার করেছিলেন। একে বলা হচ্ছে সুইসাইডিয়াল ব্যাগ বা আত্মঘাতী থলি। কেন এরকম নামকরণ হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানব। তো এই লাইসোজোম যেটা, লাইসোজোমের গঠন বিভিন্ন রকমের হয়ে থাকে, দুটো ভিন্ন ভিন্ন আকারের হয়ে থাকে। কখনো এই রকম আকার হয়ে থাকে থলির ন্যায়, আবার কখনো এরকম আকার হয়ে থাকে এবং এদের ভেতরে অনেকগুলো কি বলবো গ্র্যানিউল থাকে বা দানা থাকে এবং বাইরের দিকে অনেক ধরনের পদার্থ সঞ্চিত থাকে। ঠিক আছে, এরকম টাইপের আকৃতিগুলো হয়ে থাকে। তাহলে গোলাকার গহ্বরযুক্ত থলি লাইসোজোমগুলো কীরকম হয়? লাইসোজোমগুলো গোলাকার বা ডিম্বাকার থলির মতো। প্রতিটি লাইসোজোমের গহ্বরের ভেতরে যে অংশটা থাকছে তাকে বলা হচ্ছে কি? লাইসোজোমের ধাত্র বা ম্যাট্রিক্স। এই ধাত্রে 50 রকমের কি থাকে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। লাইসোজোমটাকে সুইসাইডিয়াল ব্যাগ বলা হয় বা লাইসোজোম যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে মেনলি কি থাকে না উৎসেচক, প্রায় 50 রকমের উৎসেচক থাকে। ঠিক আছে, তো এই লাইসোজোম আমাদের শরীরে এত সুন্দর কাজ করে থাকে যে ধরো আমাদের শরীরে কোনো জীবাণু ঢুকলো
তো লাইসোজোম তারই উৎসেচক ক্ষরণ করে ওই জীবাণুগুলোকে মেরে দেয়। ঠিক আছে, আবার আমাদের ধরো কোনো খাদ্যকে হজম করার জন্য কি করে, উৎসেচককে ক্ষরণ করে খাদ্যকে হজম করতে সাহায্য করে। তো এর নাম সুইসাইডিয়াল ব্যাগ কেন বলা হলো, আত্মঘাতী থলি? ধরো একটা কোষের মধ্যে লাইসোজোম রয়েছে, এই কোষে কোনো জীবাণুর আক্রমণ হয়েছে, তাহলে কোষে যদি জীবাণুর আক্রমণ হয়, লাইসোজোম কি করে, ও তার থলি থেকে উৎসেচক ক্ষরণ করে নিজে ওই সেলটাকে মেরে দেয়, কারণ সেলটার মধ্যে তখন ইনফেক্টেড হয়ে গেছে জীবাণু দ্বারা। তাহলে ও যদি সেলটাকে মেরে দেয় তখন তো ও নিজে ওর মধ্যে রয়েছে, ও মারা যাবে। সেই জন্য ও নিজে সুইসাইড করছে, এখানে অপরের ভালো করে নিজে সুইসাইড করছে বলে একে আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ বলা হচ্ছে। তাহলে কি না কি করছে না, লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করে দেয়। সেই জন্য ধ্বংস করে দেয়, সেটা খারাপ কারণে নয়, ভালো কারণে, কারণ সেই কোষটা কোনো রোগ দ্বারা, ভাইরাস দ্বারা, জীবাণু দ্বারা কি হয়েছে না ইনফেক্টেড হয়েছে। তখন সেই কোষটাকে যদি না মেরে দেওয়া হয়, সেই কোষ থেকে পাশের কোষে ছড়িয়ে যেতে পারে। তো সেই জন্য লাইসোজোম তখন এর বিভিন্ন ধরনের উৎসেচকগুলোকে ক্ষরণ করে ওই সেলটাকে মেরে দেয় এবং ওই সেলের মধ্যে নিজেও থাকে, নিজেও মারা যায়। এই জন্য একে আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ বলা হয়। ঠিক আছে, তাহলে লাইসোজোমের কাজ তোমরা বুঝতেই পারছো যে লাইসোজোমের কাজগুলো কি না, এটি গৃহীত খাদ্যবস্তুকে উৎসেচক নিঃসৃত করে পাচনে সাহায্য করে। তাহলে লাইসোজোমের কাজ যদি বলা হয়, এর কাজ যদি বলা হয় তাহলে কি বলবে না, এ গৃহীত খাদ্যবস্তুকে কি করে না উৎসেচক নিঃসৃত করে হজমে সহায়তা করে বা হজমে সাহায্য করে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি না, উৎসেচক ক্ষরণ করে জীবাণুদের মেরে ফেলে, নিয়ে আমাদের শরীরকে কি করে, সুস্থ রাখে, তাই না? তাহলে আমরা লাইসোজোমের মেন কাজ কি পেলাম। এছাড়াও লাইসোজোমের আরেকটি ধর্ম আছে। লাইসোজোম কোষের মধ্যে নানা রূপে অবস্থান করে। লাইসোজোম কোষে বিভিন্ন রূপে অবস্থান করে। এই জন্য এর একটি বিশেষ ধর্ম হচ্ছে লাইসোজোমের বহু রূপতা ধর্ম। বিভিন্ন রূপে বসবাস করে বলে বহুরূপতা। তাহলে কোন কোষীয় অঙ্গাণুর বহুরূপতা ধর্ম দেখা যায় যদি প্রশ্ন আসে, তাহলে কি বলবেন না লাইসোজোমের বহুরূপতা ধর্ম দেখা যায়। তাহলে আমরা লাইসোজোম সম্পর্কে কি জানলাম, যে লাইসোজোম হচ্ছে এক প্রকার একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, যেটা বিজ্ঞানী ডি ডুভে 1955 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। এর গঠন যদি বলা হয়, স্ট্রাকচার যদি বলা হয়, তাহলে এটা গোলাকার গহ্বর বা থলির মতো হয়। এখানে একক পর্দা থাকে এবং লাইসোজোমের গহ্বরে যে ধাত্র থাকে
সেই ধাত্রে প্রায় 50 রকমের উৎসেচক থাকে। এছাড়াও কিছু অপাচ্য বস্তু, দানাদার বস্তু এগুলোও থেকে থাকে। আর লাইসোজোমের কাজ যদি বলা হয়, লাইসোজোম হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, খাদ্যবস্তুকে উৎসেচক নিঃসৃত করে হজমে সাহায্য করে। এছাড়াও ক্ষরণ করে উৎসেচক কি করে, ক্ষরণ করে জীবাণুদের মেরে ফেলে। এবং একে কেন আত্মঘাতী থলি বলা হয় এই প্রশ্নটা আসে, কারণ লাইসোজোম কোনো জীর্ণ রোগাক্রান্ত কোষকে কি করে, মেরে দেয়। যদিও সে ওই কোষেই অবস্থান করে, কিন্তু আমাদের দেহকে সুস্থ রাখার জন্য সে নিজে কোষকে মেরে নিজে মারা যায় বলে একে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয়। এছাড়াও লাইসোজোম কোষের মধ্যে বিভিন্ন রূপে অবস্থান করে বলে এর বহুরূপতা ধর্ম দেখা যায়। তাহলে তোমরা এই পাঠ থেকে গলগি বডির গঠন, আবিষ্কর্তা, কাজ লিখবে এবং লাইসোজোমের গঠন, আবিষ্কর্তার নাম এবং এর কাজ সহ, এবং ওটা তার সাথে সাথে আরও দুটো প্রশ্ন লিখবে যে একে আত্মঘাতী থলি বলা হয় কেন। অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট এটা, যে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন। আরেকটি প্রশ্ন শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে লাইসোজোম কোন কোষীয় অঙ্গনের বহুরূপতা ধর্ম দেখা যায়। তো তখন অ্যান্সারটা লিখবে লাইসোজোম। প্রত্যেকে এগুলো সুন্দর করে খাতায় লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।